ইউসুফ বিশাল আকৃতির মাকড়সার উপর বসে আছে। ওদিকে শিখা এবং মাহাদি দুইজনে ইউসুফের এই কাণ্ড দেখে অবাক হয়ে গেল। আচমকা শিখা সেখানে প্রায় পেঁচিয়ে গিয়েছিল। শিখাকে সেই মাকড়সাগুলো ছেড়ে দিল, আর মাহাদি শব্দ শুনে যখন এদিকে এগিয়ে আসলো তখন দেখল গুহার মুখে মাকড়সার রাজা এবং তার পিঠে ইউসুফ বসে আছে। মাহাদি অবাক হয়ে বলল, ইকবাল, এই মাকড়সার পিঠের উপর তুই কিভাবে? বুঝতে পারছি না। সেই সময় শিখা বলে উঠল, কেন তুমি? আমি কিছু বুঝতে পারছি না, আপনি যুবরাজ? তখন সে বলল, অবাক হওয়াটাই স্বাভাবিক, তবে ওরা আমাকে চেনে। ওরা মূলত এই এবাকে চেনে, আর এই এবা যার কাছে থাকবে ওরা তার গোলামি করবে। সেই জন্যই মূলত মাকড়সার রাজা শুরুতে আমাকে চিনতে না পারলেও পরবর্তীতে সে আমাকে চিনতে পেরেছে। শিখা তখন বলল যে, আপনি ওখান থেকে কখন বের হলেন যুবরাজ? ইউসুফ বলল, তুমি চলে আসার খানিকক্ষণ বাদে পশ্চিম দিকে যাওয়া শুরু করেছিলাম এবং সেদিক দিয়ে একটা গুহার ভিতর ঢুকে এই বিশাল রাজ্য আমি উদ্ধার করেছি, এবং এই মাকড়সার রাজা এখন আমার কথা শুনবে। শত শত মাকড়সা সকলে তখন চুপ হয়ে শান্ত হয়ে শুনল, কারণ মাকড়সার রাজা যেটা বলবে এরা সেটাই করবে। তখন ইউসুফ বলল, তবে একটা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, ওরা আমাকে সুড়ঙ্গ পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু আমাকে যুদ্ধে হেল্প করবে না। কারণ হচ্ছে ওদের কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতির বাইরে ওরা কখনো যাবে না। ওরা আধিরাজের আমলের সময় যুদ্ধ করেছিল, কিন্তু তারপরে ওরা ওদের নিজ ভূমিতে ফিরে এসেছে, এবং শর্ত একটাই ছিল, নিজ ভূমি থেকে কখনো বের হবে না। সেহেতু ওরা এখানে নিরাপদেই আছে, এবং এই বিশাল সাম্রাজ্য আধিরাজি তৈরি করে দিয়েছিল। আন্ডারগ্রাউন্ড কিং এবং মাদাফার অঞ্চল যেখানে ওরা নতুন করে তৈরি করেছে, সেই সময় অঞ্চলটা মাদাফার বাবার অঞ্চল ছিল, এবং তার দাদা এখানে শাসন করত, এবং সেই সময় থেকে ওরা এখানে আছে। কিন্তু মাদাফা এবং তার বাবার রাজ্য ধ্বংস হওয়ার কারণে তারা এখন আর গুহা থেকে বের হয় না। মাদাফার সম্পর্কে তারা জানে, কিন্তু সে যে এত বড় ক্ষতি করেছে সে বিষয়ে তাদের বিন্দুমাত্র কোনো ধারণা নেই। সেই সময় শিখা বলল, আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তবে যুবরাজ, আমার কাছে বার্তা এসেছে। বার্তা হচ্ছে, ওদিকে সকল সেনারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে, ওরা সামনে এগোচ্ছে না, মাদারল্যান্ড পর্যন্ত চলে এসেছে, আর আমাদের সিগন্যালের অপেক্ষায় আছে। আমাদেরকে খুব শীঘ্রই ওই গুহার মুখে যেতে হবে, এবং সেখানে গিয়ে ওই গুহার মুখটা খুলতে হবে, অথবা কোনো বিকল্প পথ ব্যবস্থা করতে হবে। মাকড়সা তখন বলে উঠল যে, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, চলো আমার সঙ্গে। এটা দেখেই মাহাদি এবং শিখা দুজনেই অবাক হয়ে গেল, কারণ মাকড়সারা যে কথা বলতে পারে সেটাই এদের দুজনের কোনো ধারণাই ছিল না। মাকড়সা এতক্ষণ আবার বলল, কি অবাক হচ্ছ আমি কথা বলতে পারি দেখে? আমাদের এই জগতের অনেক প্রাণী আছে যাদের জবান রয়েছে এবং তারা কথা বলতে পারে। তাদের মধ্যে আমরা এক ধরনের প্রাণী, আর ব্রাজিলের জঙ্গলে কিছু প্রাণী আছে তারাও কথা বলতে পারে। সে সঙ্গে মেরু অঞ্চল, মরুভূমি অঞ্চল, সব জায়গায় কিছু কিছু প্রাণী আছে যারা কথা বলতে পারে। সেহেতু তুমি চলো, কোনো সমস্যা হবে না তোমাদের, তোমরা আমার সঙ্গে চলো, আমি তোমাদেরকে পথ দেখাচ্ছি। আর ওই সুড়ঙ্গের মুখ খোলা লাগবে না, আমি তোমাদেরকে এমন কিছু পথ বের করে দেখাচ্ছি যে পথ আজ পর্যন্ত কেউ জানে না। মাদাফা অঞ্চল এবং আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চল, এই দুটো যাবার যে পথ, সেই পথ আমরা নির্মাণ করেছিলাম আজকে নয়, আজকে থেকে কয়েক হাজার বছর আগে, এবং সেই পথের সুড়ঙ্গ কোথায় কোথায় আছে সেটা আমরা খুব ভালোভাবে জানি। যুবরাজ, আপনি বলুন যে মূল সুড়ঙ্গ পথ কোন জায়গায় এবং আপনার সেনারা কোথায় আটকে আছে? তখন ইউসুফ বলল কি যে, আমার সেনারা একদম মুখোমুখি পর্যায়ে আটকে আছে, যেখানটা বন্ধ করে দিয়েছে, ওই মুখটা খুলে দিলেই ওরা সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে পারবে। সঙ্গে সঙ্গে মাকড়সার রাজা বলল, এটা অবশ্য ঠিক হবে না, কারণ আমার যতটুকু ধারণা, আপনি যেটা আমাকে বলেছেন, বিভিন্ন সুড়ঙ্গ পথ যদি বের করা যায় তাহলে সেদিক দিয়ে গেলে হয়তো ভালো হবে, কারণ মাদাফা রাজ্যের সমস্ত সেনারা নিশ্চয়ই ওই মূল সুড়ঙ্গের পথ ধরে ওত পেতে আছে, এবং নিশ্চয়ই ওরা আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করবে। সেহেতু আমি আপনাদেরকে এমন জায়গায় নিয়ে যাব যে জায়গা ওরা কোনোদিনই আঁচ করতে পারবে না, এবং একদিক দিয়ে নয়, কয়েক দিক দিয়ে আমি আপনাকে নিয়ে যাব, এবং সেটা দেখে ওরা অবাক হয়ে যাবে। তারপর মাকড়সার রাজা ইশারা দিতেই আরো বিশাল আকৃতি দুটো মাকড়সা সেখানে এসে উপস্থিত হলো, এবং মাহাদি এবং সে সঙ্গে শিখাকে তাদের পিঠে চড়িয়ে নিল। শিখা তখন কথা বলতে ইউসুফ বলল, শোনো শিখা এবং মাহাদি, তোমরা দুজন তোমাদের দুজনের খবরই দিয়ে দ্রুত যুদ্ধের প্রস্তুতির জন্য পাঠিয়ে দাও। তাদেরকে বলে দাও তারা একযোগে যুদ্ধ শুরু করবে। সেটা আকাশে একটা লাল আভা দেখার পরে আমি যখন ওইখান থেকে বের হব এবং আমার সেনারা আস্তে আস্তে বের হতে শুরু করবে, তখন আমি আকাশে
পশ্চিম সাইডে দুটো লাল বাতি জ্বালিয়ে দেব এবং আগুনের মতো জলজল করবে সেগুলো, বেশ খানিক্ষণ জলজল করবে। ওটা দেখা মাত্রই যেন তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং তাদেরকে প্রস্তুতি নিয়ে থাকতে বলো। আমি আসছি মাকড়সার রাজার সঙ্গে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি জিনের দুনিয়া সিজন 5 এপিসোড নাম্বার 8-এ। আশা করি জিনের দুনিয়া আপনারা উপভোগ করছেন। আপনাদের কাছে কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। প্রতিদিনকার মতো গল্প পাঠে এবং গল্প লেখায় আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স। মেগাবক্সের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাদেরকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। সেই সঙ্গে আপনারা যদি আপনাদের জীবনের ঘটনা পাঠাতে চান আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেই সঙ্গে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যান। ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করুন, আমাদের কমিউনিটি বড় হতে সহায়তা করুন। আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব গল্পের বাকি অংশে। মাকড়সার পিঠের উপরে চড়ে ইউসুফ এবং তার পেছনে শিখা এবং মাহাদি এগিয়ে চলেছে। মাকড়সার রাজা বলছে, এই মাটি জুড়ে অসংখ্য সুড়ঙ্গ এবং গুহা আমাদের জানা আছে এবং এগুলো আমরাই ব্যবহার করি এখন। তবে আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চল থেকে মাদাফ অঞ্চলে যাওয়ার যে মূল সুড়ঙ্গ আছে, এই সুড়ঙ্গটা আজকে থেকে 12,000 বছর আগে নির্মাণ করা হয়েছিল এবং সেটার মধ্যে কিছু গোপনীয়তা আছে। সেটা আপনি জানলে অবাক হবেন যুবরাজ। গোপনীয়তা হচ্ছে এই সুড়ঙ্গের প্রত্যেকটা পাশে ছোট ছোট সুড়ঙ্গ করে রেখেছিলাম আমরা, কারণ হচ্ছে আমাদের রাজ্য থেকে যাতে ওদিকে যেতে সুবিধা হয় এবং ভবিষ্যতে কোনো ইমার্জেন্সিতে যেন আমরা ওই গেট ব্যবহার করতে পারি। এখন আমরা সেই গেট ধরেই আপনার ওই মূল জায়গায় প্রবেশ করব। আর আপনি দেখবেন যে কতগুলো ছোট ছোট পথ আছে, সেই ছোট ছোট পথ দিয়ে আপনার জিনেরা বের হতে পারবে। সে তো আপনি চলুন। তারপর মাকড়সার রাজা তাকে পিঠে করে নিয়ে যেতে শুরু করলো। ইউসুফ তখন জিজ্ঞেস করলো যে আপনার বয়স কত হবে? সে তখন বলল, আমরা এখানে আছি প্রায় 20,000 বছর ধরে। আমার বয়স ওরকম কাছাকাছি হবে। এর আগে আমার বাবা এখানে ছিল, তারপরে আমি আমার এই রাজ্য অধিগ্রহণ করেছি। আগে আমরা এরকম ভাবে থাকতাম না। ছোটবেলার কথা মনে পড়ে, তখন আমাদের এইখানটা অনেক অনুন্নত ছিল, কিন্তু আধিরাজ এসে আমাদের এই জায়গাটাকে প্রতিস্থাপন করে দিয়ে যায় এবং এখানে আমাদের থাকার ব্যবস্থা করে দিয়ে যায়। সেই সঙ্গে আমরা এই সুড়ঙ্গগুলো খুঁড়ি এবং সেগুলো প্রত্যেকটা জায়গার সঙ্গে লিঙ্ক আছে। আমরা চাইলেই যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যেতে পারি এবং সেই পথ আমাদের তৈরি করা আছে। আমরা উপরের ভূমিতেও যেতে পারি। আচ্ছা, এখন কুরুলুস রাজ্যের রাজাকে? তখন যুবরাজ বলল কি যে কুরুলুস রাজ্যের রাজা আমার বাবা ইউসুফ। সে একজন মানুষ। একথা শোনার পর সে অবাক হয়ে গেল, কারণ সে অনেক দিন উপরে যায় না। সে বলল, একজন মানুষ রাজ্য শাসন করছে? তখন ইউসুফ বলল, আমিও তো একজন মানুষ। আমার অর্ধেক মানুষ আর অর্ধেক জিনের গুণ। একথা বলতেই রাজা তখন অবাক হয়ে গেল, বলল, কিছু বুঝতে পারছি না। তখন যাত্রাপথের অনেকটা পথ ইউসুফ সমস্ত ঘটনা খুলে বলল। তার বাবাকে এখানে কুরুলুস দ্বারা নিয়ে আসা, যুদ্ধ করা, বড় সন্তানকে হত্যা করা, তারপর রাজ্য অধিগ্রহণ করা, এরপর ক্যান্টিলিয়াকে মারা, সমস্ত খবর সে বলল। তখন সে বলল, আসলে উনি বেশ মহান মানুষ। ওনার কথা শুনে আমার কাছে বেশ ভালো লেগেছে। ওনার সঙ্গে দেখা করার আমার খুব ইচ্ছে আছে। আমি যাব, খুব শীঘ্রই যাব। আপনারা যুদ্ধ শেষ করুন, আমরা খুব শীঘ্রই আপনার রাজ্য সফরে যাব এবং সে বিষয়ে আমি একদম আপনার কাছে ওয়াদা করছি। একথা বলতেই বেশ খানিকটা পথ এগিয়ে এসে বলল কি যে এই হচ্ছে মূল সুড়ঙ্গ পথ। আমাদেরকে এই পথ ধরে সামনে এগিয়ে গেলেই সেই মূল রাস্তাটা আমরা পাবো এবং সেখান থেকে আমরা মূল যে গুহাটা আছে সেই গুহার ভিতরে প্রবেশ করতে পারবো। আর এই যে পশ্চিম সাইডে ছোট ছোট যে রাস্তা চলে গিয়েছে, এগুলো হচ্ছে পাহাড়ের মধ্যে থেকে একদম ছোট ছোট গুহা বের হয়েছে। সেই গুহার ভিতর দিয়ে আপনার জিনেরা বের হতে পারবে এবং সেটার পথ আমার মাকড়সারা দেখিয়ে দিবে। সকল মাকড়সারা পেছনে আসছে এবং তাদেরকেই ডাকা হয়েছে এই পথ দেখিয়ে দেওয়ার জন্য। একে একে সকল মাকড়সারা ওই সমস্ত পথের মুখে দাঁড়িয়ে রইল, কারণ তারা ওদেরকে অ্যাসিস্ট করবে, তবে যুদ্ধে অংশগ্রহণ করবে না এসব মাকড়সারা, কারণ মহারাজ নিজেই বলে দিয়েছে যে তারা এগুলো করতে পারবে না, কারণ তাদের পুরাতনের নিষেধ আছে। বেশ খানিক্ষণ তারা হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে চলে আসলো এবং সেই জায়গার গুহার মুখে ক্রস চিহ্ন আঁকা। সেই বড় মাকড়সা তখন বলল, এই জায়গা দিয়ে আমাদের ঢুকতে হবে এবং এই জায়গাটা আমরা আটকে দিয়েছিলাম বহু বছর আগে, যাতে করে দিক দিয়ে কেউ না আসতে পারে। এরকম কিছু কিছু গুহা আছে সবই আটকানো, তবে খুলতে হবে। খোলার জন্য আমাকে কিছুটা করতে হবে। আপনি একটু নেমে দাঁড়ান, আমি বাকিটা করছি। তারপর ইউসুফ নেমে দাঁড়ালো। নেমে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই গুহার ওই জায়গাটা
সে কিছু একটা করতে শুরু করলো এবং কোনো একটা জিনিস পড়ে ফু দিতে শুরু করলো। ওইখানে নিশ্চয়ই কোনো মন্ত্র আছে যে মন্ত্র দ্বারা ওই দরজা খোলে। সে তখন মন্ত্র দ্বারা দরজা খুলতে শুরু করলো। মন্ত্র দেওয়ার সঙ্গে সঙ্গে দরজার এক পাশ গড় গড় করে খুলতে শুরু করলো। ওই পাশে ওইখানে যারা যেসব সেনারা ছিল সেই সমস্ত সেনারা তখন ভয়ে ওইখান থেকে সরে গেল। বেশ কিছু সেনা তখন চিল্লাচিল্লি শুরু করলো। হানিফা তখন জিনিসটা দেখে সেখানে এসে উপস্থিত হলো। দেখলো ওই পথ গড়গড় করে পাথর সরে গিয়ে খুলে যাচ্ছে এবং এই প্রান্তে বিশাল আকৃতির এক মাকড়সার পা দেখা যাচ্ছে। এটা থেকে সমস্ত সেনারা তখন পিছিয়ে গেল এবং সকলে চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো। কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। হানিফা নিজেও বুঝে উঠতে পারছে না, কারণ এ কোন নতুন বিপদ আসতে চলেছে। যখন দরজাটা অর্ধেক খুলে গেল তখন হানিফা দেখলো বিশাল আকৃতির এক মাকড়সা। হানিফা এবং অন্যান্য সকল সেনারা তখন পিছু হটতে শুরু করলো, কারণ ওরা ভীষণ আকারে ভয় পেয়েছে এবং কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। হানিফা এত বড় মাকড়সার সঙ্গে লড়াই করবে কিভাবে? আর এটা সঙ্গে সঙ্গে হানিফা সকল সেনাকে বলল, তোমরা সবাই পিছু হটো, এই এক বিশাল থ্রেট, এই দিক দিয়ে কিভাবে আসছে কিছুই তো বোঝা যাচ্ছে না। সকলে তখন দৌড়ে পেছনে সরতে শুরু করলো। মাদাফারাজের বড় আকাশ সীমানার উপর দিয়ে একটা চিল জাতীয় জিনিস উড়ে যাচ্ছে। সেই চিলটা আস্তে আস্তে উঠতে উঠতে চলে আসলো রেবেল টিমের মূল সেনাবাহিনীর সামনে। সেখানে এসে একজনের হাতের উপর পড়ল। সে তখন জানালো যে ভেতর থেকে খবর এসেছে, শিখা খবর পাঠিয়েছে। খবর হচ্ছে সে এখন যুবরাজ ইউসুফের সঙ্গেই আছে এবং মাহাদি তার সঙ্গে আছে। সে খবর পাঠিয়েছে যে সমস্ত জায়গায় খবর করে দেওয়ার জন্য সমস্ত সেনারা যুদ্ধের জন্য প্রস্তুত হও, আমরা খুব শীঘ্রই ওখানে আক্রমণ করব এবং আকাশে বড় বড় দুটো আগুনের গোল্লা দেখা যাবে। সে আগুনের গোল্লা যখন দেখা যাবে তখন তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হবা। সেটা স্বয়ং যুবরাজ ইউসুফ আকাশে সিগন্যাল দিবে আমাদেরকে যুদ্ধ করার জন্য এবং সেটা দেখলেই তোমরা সকলে প্রস্তুত হয়ে যাবা। তখন রেবেল টিমের লিডার বলল, আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। শোনো, যুবরাজ ইউসুফ আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছে আর আমরা খুব শীঘ্রই আক্রমণ করতে চলেছি। সকলকে এই কথা জানিয়ে দাও। আর এদিকে যতগুলো টিম আছে, যতগুলো রাজ্যের লিডার আছে, বিশেষ করে ফরটাস এবং অন্যান্য যত টিম লিডার আছে প্রত্যেককে জানিয়ে দাও, যেন তারা এই খবরটা পেয়ে যেতে পারে এবং খুব শীঘ্রই যুদ্ধের জন্য প্রস্তুত হতে পারে। একে একে সেই দূত ফরটাস সহ আশেপাশের বাকি সমস্ত রাজ্যের কাছে গেল এবং সেখানে গিয়ে সমস্ত খবরগুলো দিল। দেওয়ার পর বলল যে আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত। সেই মুহূর্তে তারা সকলেই প্রস্তুত ভঙ্গিতে বসে রইল, কারণ ওদিকে যুবরাজ ইউসুফ তাদেরকে সিগন্যাল দেওয়া মাত্রই তারা যুদ্ধের জন্য লেলিয়ে পড়বে। বরফে বেষ্টিত ঢাকা স্নোল্যান্ডের রাজা স্নো তখন সিংহাসনে বসে আছে। দুইজন বড় বড় দৈত্য জিন এসে তার দরবারে দাঁড়িয়ে আছে। জিন দুটোর মধ্যে একজন বলে উঠল যে যুবরাজ স্নো আমার সালাম গ্রহণ করবেন, আশা করি আপনি ভালো আছেন। আসলে মূলত আমরা আলাস্কা এবং ওদিকে অ্যান্টার্কটিকার গহীন বরফের অঞ্চল থেকে আসছি। আমরা ওদিকে কিছু বিশেষ জিনিস সাইন পেয়েছি। আপনি তো জানেন পুরোপুরিভাবে পুরো বিশ্বে শীত আসতে চলেছে। কত বছর পরে আসলো সেটা জানি না, সাধারণত 4 থেকে 500 বছর পরে। তবে শীত আসলেই এক নতুন বিপদের উপস্থিতি হয়, সেটা আপনি খুব ভালোভাবে জানেন। আমাদের এই মেরু অঞ্চলে শীত তো সবসময় থাকে, কিন্তু পুরো বিশ্ব যখন শীতে বেষ্টনী দিয়ে ফেলে তখন কিন্তু সেটার একটা বড় বিপত্তি দেখা যায় এবং পুরো বিশ্ব জুড়ে দক্ষিণ তৃণভূমি, উত্তর তৃণভূমি, কোরোলস রাজ্য যখন বরফে ঢেকে যাবে তখন কি বিপত্তি আসবে সেটার সাইন আমি দেখতে পেয়েছি। আমরা ওই অঞ্চলে বসবাস করি, মূলত মানুষ এবং জিনেদের সমস্ত অঞ্চল থেকে অনেকটা দূরে, সেটা আপনি খুব ভালোভাবে জানেন স্নো। সেহেতু আমরা দেখতে পেয়েছি কিছু সাইন যা কিনা তাদের আভাস দিচ্ছে এবং তারা নিশ্চয়ই আবার পুনরায় জেগে উঠছে। কিন্তু এটার একটা সুরাহা করতে হবে। আপনারা সকলকে একটু সাবধান করে দিন, কারণ এটা খুব ভয়ঙ্কর হতে চলেছে। এর আগে প্রায় 450 বছর আগে এখানে শীত এসেছিল, সেই সময় কিন্তু এক নতুন বিপত্তি ঘটেছিল, সেটা আপনি খুব ভালোভাবে জানেন এবং আমি সেটার জন্যই আপনাকে আগাম সতর্কতা দিতে এসেছি। ফরটাস নাকি যুদ্ধে গিয়েছে মহারাজ? তখন রাজা স্নো বলল, হ্যাঁ, ফরটাস যুদ্ধে গিয়েছে এবং ভাবছি আমার কিছু সেনাদলও সেখানে পাঠাবো, কারণ তারা যদি সেখানে হেরে যায় তাহলে তো আমাদেরই সমস্যা। ওদিকে শয়তান রাজ্য দখল করে নেবে, আর যদি উইন্টার চলে আসে তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো কিছু হবে না। স্নো তার দল নিয়ে গিয়েছে, আমি আরো কিছু সেনাদল পাঠাচ্ছি, তুমি এই দলকে লিড দিবে। তুমি এসেছো, বেশ ভালো হয়েছে। বিষয়টা আমি বেশ নজরে খতিয়ে দেখেছি। তুমি যাও, তুমি গিয়ে কোরোলস রাজ্যকে হেল্প করো
এবং ক্রোলোস রাজ্যের রাজা আমাকে হেল্প চাওয়ার জন্য বেশ কিছু কয়েকবার বলেছে, তবে আমি তাদেরকে না করে দিয়েছি, কারণ আমরা সাধারণত তৃণভূমির যুদ্ধে কখনো অংশগ্রহণ করি না। এর আগে ক্যান্টিলিয়াকে মারার যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম, সেটা নিতান্তই বিশ্বকে বাঁচানোর জন্য। কিন্তু এবার আমাদেরকে আবার অংশগ্রহণ করতে হবে। আমার ধারণা কিছু সেনা পাঠালে অন্তত পক্ষে আমরা সেফ থাকবো, পরবর্তীতে ওরা আমাকে হেল্প করবে। তুমি তো জানো যে যুবরাজ ইউসুফের কাছে এবা আছে এবং সেটা অনেক বেশি শক্তিশালী, এবং সেটা এই পৃথিবীর যে কোনো জিনিসের থেকে শক্তিশালী। সেটা ওদেরকে আমার লাগবে। আর ফর্টাসকে তো আমরা অ্যাডভান্স পাঠিয়েছি, তুমি কিছু সেনা নিয়ে সেখানে যাও এবং গিয়ে দেখো সেখানের কি অবস্থা, খুব শীঘ্রই যাও। তাই বলে সেই দৈত্যজিনের লিডার সেখান থেকে বেরিয়ে বাইরে আসলো। বাইরে এসে সরাইখানা এবং আস্তাবলে ঢুকলো। সেখানে বেশ কিছু জিন আছে যারা কিনা ঘোড়া চালিত জিন, এবং ওইসব জিনগুলো উঠতে পারে এবং আকাশের উপর দিয়ে ওড়ে। এখানকার কিছু বিশেষ জিন আছে যারা কিনা উঠতে পারে না, শুধুমাত্র ভূমি দিয়ে চলে। সেই সমস্ত জিনেরা এই সমস্ত উড়াল পক্ষী ঘোড়ায় চড়ে তারা বিভিন্ন জায়গায় যায়। আস্তাবলে সরে সরে ড্রাগন বাঁধা রয়েছে। ড্রাগনগুলোকে তখন যেসব মালিক আছে তাদেরকে বলা হলো, ফর্টাস আমাদেরকে যুদ্ধের জন্য ডেকেছে, আর রাজা স্নো আদেশ দিয়েছে। আদেশনামা কিছুক্ষণ বাদেই আসছে। আমাকে টিম লিডার বানিয়ে একটা 1000 সদস্যের সেনাদল আমাদেরকে পাঠাতে বলা হয়েছে। তোমরা খুব শীঘ্রই সেটা প্রস্তুত করো। আমরা খুব শীঘ্রই সেখানে যাব এবং সেখানে গিয়ে তাদেরকে হেল্প করতে হবে। আশা করি ফর্টাসের দল সবকিছু সামনে নিবে। তবে মাদাফা বেশ ভয়ঙ্কর একজন রাজা, এবং তার রাজ্য ধ্বংস করা এত সহজ হবে না। সেখানে আগুনের নদী রয়েছে, আগুনের লেলিহান শিখা, লাভা আর না জানি কত কিছু রয়েছে। এক কালো জাদুর বিস্তর রাজ্য, যেখানে শুধুমাত্র সমস্ত কিছু কালো জাদু দিয়ে নির্মাণ করা। সেহেতু আমাদেরকে খুব শীঘ্রই এগিয়ে যেতে হবে। তোমরা সমস্ত কিছু তৈরি করো, ড্রাগনগুলোকে বের করো, আর সমস্ত পক্ষীরাজ ঘোড়াকে তোমরা বের করে ট্রেন করো, যেন তারা খুব শীঘ্রই আমরা সেখানে যেতে পারি। সকলে তখন হুঙ্কার দিয়ে বলল, জি, আপনি যা বলছেন সেটাই হবে। মাদাফা রাজ্যের মূল ল্যান্ড, সেখানে সমস্ত মাদাফা রাজ্যের সেনারা বসে আছে, যাতে করে ওই সমস্ত সেনারা যখন আসবে তাদেরকে হামলা করবে। সকলেই যেন তাদের প্রস্তুত ভঙ্গিমায় দেওয়া। সেকেন্ড লেয়ার বর্ডার তখনও প্রস্তুত। সেখানে সারি সারি দৈত্য জিন বসে আছে। মূল যে লিডার, সে দূরবীন দিয়ে দূরে দেখছে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, কারণ সমস্ত সেনারা পাহাড়ের পাশে লুকিয়ে রয়েছে। কিছু কিছু সেনা মাঝে মধ্যে উড়ন্ত অবস্থায় দেখা যাচ্ছে, এবং তারা কখন হামলা করবে সেজন্য তারা প্রস্তুত হয়ে আছে। ওদিকে সুড়ঙ্গের মুখ বন্ধ রয়েছে, ওই মুখ কখনো খুলবে না। আর যদি খুলেও সঙ্গে সঙ্গে শত শত জিনকে তারা মেরে ফেলতে পারবে, কারণ ওইখানে তাক করা রয়েছে শত শত আগুনের গোলাবর্ষণ, এবং আসামাত্রই সেই সমস্ত জিনদেরকে একদম মেরে ধ্বংস করে ফেলা হবে। তারা সেদিকে তাক করে আছে। মাদাফার নিজ আন্ডারগ্রাউন্ড থেকে একটা বড় সংবাদ আসলো। মাদাফা নিজে পাঠিয়েছে, ওম আসছে, তোমরা সকলে প্রস্তুত হও। এবং মাদাফা তখন নিজেই বেরিয়ে আসবে যখন সময় হবে। বেশ খানিক্ষণ পর সুড়ঙ্গের পথ ধরে ওম উপরে উঠে আসলো, এবং এসে সে বিশাল আকৃতির একটা গর্জন তুলল। গর্জন তোলার সঙ্গে সঙ্গে আশেপাশের সমস্ত জায়গায় সেই গর্জনের শব্দ পৌঁছে গেল। মেফো মহল পর্যন্ত সেই শব্দ পৌঁছে গেল। মেফো তখন বলল, আমাকে এখনই যেতে হবে। শোনো বৃদ্ধ, তুমি এখানে থাকো, আর এখানে সমস্ত কিছু আমাকে ইনফর্ম করবে। আর ওই দূত যদি আসে তাহলে অবশ্যই আমাকে আগে জানাবে। দূতের খবর নিয়ে তারপর আমি দেখব যে আসলে কাহিনী কি। মেফো তখন পর্যন্ত জানে না যে দূত কি খবর আনতে চলেছে। যদি ভালো খবর নেয় তাহলে তো ভালোই, সে এখান থেকে সরাসরি যুদ্ধ থেকে বেরিয়ে যাবে। আর যদি খারাপ খবর নিয়ে আসে তাহলে তাকে এখান থেকে পলায়ন করতে হবে। দুটোর একটা যেটাই হোক না কেন, এখান থেকে পালাতেই হবে। কারণ মেফো খুব ভালোভাবে জানে সে তার সমস্ত শক্তি উদ্ধার করার জন্য যে কোনো কিছু করতে পারে, এবং মেফোর খবরে যদি আসে তাহলে সে সেই খবরের মাধ্যমে তার শক্তি পুনরুদ্ধার করতে পারবে। মেফো তখন যুদ্ধের জন্য চলে গেল। তার বিশাল আকৃতির ডানা মেলে, তার সঙ্গে আরো বেশ কিছু জিন আছে। সে উড়ে তখন যুদ্ধক্ষেত্রে সেই মূল স্থানে গিয়ে পৌঁছালো। ওম সেখানে দাঁড়িয়ে আছে। সে সেখানে পাশে গিয়ে দাঁড়িয়ে বলল যে, কি ব্যাপার, তুমি একাই সামলে নিতে পারবে তো? ওম তখন বলল, আমি একাই সমস্ত জিনিস সামলে নিতে পারবো। সেই লিডার তখন এসে বলল, মাদাফা রাজ্যের লিডার, শোনো, এদিকে যে সুড়ঙ্গটা সোজা চলে গিয়েছে, আমার ধারণা ওরা এখন পর্যন্ত সেই সুড়ঙ্গের ভিতরে লুকিয়ে আছে। শোনো, ওরা যখনই এই সুড়ঙ্গের পথটা খুলবে, ভেঙে ফেলবে, ঠিক সেই মুহূর্তে তুমি তোমার বিশাল আকৃতির মুখ হাঁ করে এই সুড়ঙ্গের ভিতর দিয়ে তোমরা ঢুকে যাবে, এবং যত সেনা আছে সব সেনা তোমার মুখের ভিতরে ঢুকে যাবে। কি বলো, এই বুদ্ধিটা কেমন? মেভো বলল কি যে, এই বুদ্ধিটাই তো আমি তোকে দিয়েছিলাম তখন, আর এখন তুই সেটা নিজে ফলাচ্ছিস, তাই না? দাঁড়া ওম, শোন,
তুই যখন ওরা ওই গুহার মুখ খুলবে ঠিক সেই মুহূর্তে তুই ওদিক দিয়ে হাঁ করে একদম ঢুকে যাবি এবং তোর মুখের ভিতরে সমস্ত সেনারা চলে যাবে। তোর মুখের ভিতরে ইউসুফ, তোর মুখের ভিতরে মাহাদি এবং সকলে চলে যাবে। এই শয়তানের চালাটা এতদিন পর্যন্ত আমাদের এখানে বসে আমাদের সমস্ত খবর পাচার করেছে, আর সেই সম্পর্কে আমি জানি না। আমি বুঝতে পেরেছিলাম এরকম জিনিসটা মাহাদি ছাড়া কেউ করতে পারে না। হানিফার একমাত্র পুত্র, খুবই সাহসী পুত্র। হানিফা যেরকম তার ছেলেকে বানিয়েছে ঠিক সেরকম আমি ওকে চিনতে পেরেছি। ও আসুক, ওর সঙ্গে সরাসরি যুদ্ধ হবে আমার, এবং আমি নিজ হাতে হত্যা করবো ওকে। তাই বলে এসে হেসে দিল। চারদিকে শুনশান নীরবতা, সকলেই যেন একদম চুপচাপ আছে। যুদ্ধ যে কোনো মুহূর্তে সংঘবদ্ধভাবে বেঁধে যেতে পারে। পাথরটা আচমকা আস্তে আস্তে সরতে শুরু করলো। পাথর সরার সঙ্গে সঙ্গেই মাহাদি তখন সামনে বেরিয়ে আসলো। হানিফা তখন দেখে অবাক হয়ে গেল। সে মাহাদিকে এখানে এক্সপেক্ট করেনি। সে সঙ্গে মাকড়সাটা পুরোপুরিভাবে সেই ভিতরে প্রবেশ করলো। সমস্ত সেনা তখন ভয় পেয়েছিল। মাহাদি তখন তার বাবাকে বলল, তুমি ভয় পেও না, কারণ হচ্ছে ইহা আমাদের কাজ সাথের, তুমি চিন্তা করো না। সেই মুহূর্তে যুবরাজ পাশ থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে বলল কি যে, হানিফা চাচা, আপনি কি ভয় পেয়েছেন নাকি? মাকড়সাটাকে ধরে নিয়ে আসলাম, দেখেন তো চিনতে পারেন কিনা। মাকড়সার সঙ্গে সঙ্গে হানিফাকে দেখে চিনতে ফেললো। বলল কি যে, আরে হানিফা, তোমার সঙ্গে অনেক আগে দেখা হয়েছিল একবার, মনে আছে? হানিফার সঙ্গে সঙ্গেই মাকড়সা রাজাকে দেখে চিনতে পারলো, আর বলল কি যে, তুমি এখানে কি করছো? সে তখন বলল যে, এটাই তো আমাদের রাজ্য, আমরা এখানেই থাকি। হানিফা তখন বলল, তোমার সঙ্গে ইয়াংকালে একবার দেখা হয়েছিল, তখন আমাদের রাজা ছিল হচ্ছে গিয়ে কুরুলুস, এবং সেই সময় তুমি আমাদের সাম্রাজ্যে এসেছিলে, আমার মনে আছে সেই কথা। তারপর হানিফা বলে উঠলো যে, ঠিক আছে, কিন্তু তোমরা এখানে কি করছো? সে তখন বলল যে, তো ওই যে তোমার ছেলে, তারপর তোমাদের যুবরাজ, ওদেরকে নিয়ে আসলাম। আর তোমার যুবরাজ বেশ সাহসী, ও আমার গুহায় গিয়ে আমার সঙ্গে লড়াই করে আমাকে পর্যন্ত বশ করে ফেলেছে। যাই হোক, তোমার যুবরাজ সে কিন্তু খুব সাহসী আছে, এবং যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি। শোনো, এই পথ দিয়ে সোজা যাওয়া যাবে না। কিসের জন্য যাওয়া যাবে না? ওরা নিশ্চয়ই ফাঁদ পেতে রেখেছে। আমার যতটুকু ধারণা যে ওরা নিশ্চয়ই এই পথে বিশাল বড় ফাঁদ পেতে রেখেছে। আমার কিছু গোপন পথ আছে, সেই পথ ধরে আমি তোমাদেরকে নিয়ে যাব। সেদিকে তোমরা চলো। গেলে মাত্রই তোমরা তাদের সঙ্গে পেছন পেছনে যুদ্ধে লাগতে পারবে, এবং এদিক দিয়ে ওরা কোনোভাবেই আসতে পারবে না। সেহেতু তোমরা চলো, কিছু সেনা ভাগ করে দাও, 8টা টিম বানাও। 8টা টিমকে 8টা সুড়ঙ্গ দিয়ে পাঠাবো। প্রথম টিম মাহাদি লিডার হয়ে নিয়ে যাবে। দ্বিতীয় টিম হানিফা, তুমি লিডার হয়ে নিয়ে যাবা এই সাইড দিয়ে, এই সাইডে পথ আছে। সঙ্গে সঙ্গে ইশারা দিতেই ওই সাইডের পথ খুলে গেল। মাকড়সা এই অঞ্চলের সবই জানে, এবং সমস্ত জায়গায় ইশারা দিতেই প্রায় 8টা গেট 8 পাশ দিয়ে খুলে গেল, এবং ওই গেটগুলোর সুড়ঙ্গ এমন এমন জায়গা দিয়ে বের হয়েছে যে জায়গায় ছোট ছোট গুহা আছে, এবং সেই গুহার মুখ এই মাকড়সার দল ছাড়া আর কেউ খুলতে পারবে না। তখন সেই মুহূর্তে তারা সকলে অবাক হয়ে গেল। এখানে যত সেনা আছে, সকল সেনারা হা হয়ে তাকিয়ে আছে। তারা চিন্তা করতে শুরু করলো যে কোথায় কোথায় থাকবে এরা, এবং কোন দিক দিয়ে বের হতে হবে। কারণ হচ্ছে এরকম অদ্ভুত জিনিস তারা এর আগে কখনো দেখেনি। এবং মাকড়সার লিডার তখন বলতে শুরু করলো, আরেকটা পথ ধরে যাবে হচ্ছে যুবরাজ ইউসুফ, এবং তার সঙ্গে কিছু সেনা যাবে। শিখা, তোমার সঙ্গে কিছু সেনা যাবে, আর বাকি সেনারা তোমাদেরকে ব্যাকআপ হিসেবে তোমাদের পেছন পেছন আসবে। ঠিক আছে? ওই মূল সুড়ঙ্গ ধরে। তোমাদের কি আর কোনো লিডার আছে যে কিনা এই সুড়ঙ্গ পথ ধরে যেতে পারবে? তখন আরো 4জন লিডার মানে সেনাপতি বের হলো সেখান থেকে, কারণ সৈন্যদের একটা তো সেনাপতি আছে। সমস্ত সেনাপতিদেরকে লিডার করে সেই সুড়ঙ্গ পথ ধরে তাদের যাওয়ার জন্য বলা হলো, এবং বলা হলো যে তোমাদেরকে আমাদের মাকড়সা রাস্তা দেখিয়ে নিয়ে যাবে, এবং 8টা মাকড়সাকে নির্বাচন করা হলো। সে 8টা মাকড়সা 8টা গুহার মুখে সমস্ত সেনাদেরকে দাঁড়াতে বললো। সমস্ত জায়গায় তারা দাঁড়ালো, এবং সেই মাকড়সা রাজা বলল কি যে, তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারছি না, তার জন্য আমি খুবই দুঃখিত, কারণ আমাদের কিছু বিধি নিষেধ আছে। কিন্তু আমি চেষ্টা করব যাতে করে তোমরা জয়ী হয়ে ফিরে আসো, এবং আমি তোমাদের কুরুলুস রাজ্যে ভিজিটে যাব, সেটা আমার ওয়াদা রইল। হানিফা তখন বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, তুমি অনেক উপকার করেছো। এতটুকু উপকার কে বা করে? আমরা তো এখানে আটকে ছিলাম। তবে যুবরাজ অনেক বড় একটা কাজ করেছে, যে কাজটা আসলে এই প্রশংসার দাবিদার। শোনো ইউসুফ, তুই অনেক ভালো একটা কাজ করেছিস। ঠিক আছে, চল আমরা যাই, এবং গিয়ে আমরা আবার শুরু করি আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। যারা কিনা আমাদের এই পুরো সাম্রাজ্যের শত শত জিনকে ধরে নিয়ে এসেছিল, তাদেরকে মেরে ফেলে। সকল তখন একসঙ্গে হাত মেলালো।
মাকড়সার রাজা তখন বলল, আচ্ছা ঠিক আছে, এখন বেরিয়ে পড়ো, তোমাদের হাতে সময় নেই, এতক্ষণে নিশ্চয়ই ওদিকে ওরা কি না কি করছে। তখন সমস্ত সেনারা একে একে সেই 8টা সুড়ঙ্গের মুখ দিয়ে যেতে শুরু করলো। সবার শেষে ইউসুফ সেই সুড়ঙ্গের ভেতর দিয়ে প্রবেশ করলো। তার সঙ্গে রাজা খুদ আছে, রাজার পিঠে সে বসে আছে এবং সমস্ত সেনারা পেছন দিয়ে আসছে। রাজা অনেকটা পথ এগিয়ে গেল এবং অনেকটা সামনে যাওয়ার পর সে খেয়াল করলো মাদাফা রাজ্যের এক কর্নারে অন্য সাইডে একটা সুড়ঙ্গের মধ্যে গুহা আছে। সেই গুহার সামনে একটা ছোট্ট পাথর, তবে সেদিক দিয়ে বের হওয়ার মতো যথেষ্ট জায়গা আছে। সেদিক দিয়ে একে একে তারা বের হতে শুরু করলো এবং বের হয়ে ওই পাহাড়ের পেছনে আশ্রয় নিল। ওইখান থেকে দেখা যাচ্ছে শত শত সেনারা সকলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে। উত্তর সাইড দিয়ে মাহাদি এবং দক্ষিণ সাইড দিয়ে ইউসুফ বের হলো এবং মূল সুড়ঙ্গ পথ তখন বন্ধ হয়ে আছে। ওইসব মূর্খরা মনে করছে যে এখনো মনে হয় ওইখানে সেনারা রয়েছে এবং মাকড়সার রাজা ধোঁকা দেওয়ার জন্য ওই পাথরে জোরে জোরে আঘাত করার নির্দেশ দিল কিছু জিনকে। যে সমস্ত জিনদেরকে ওরা ওখানে রেখে এসেছিল জাস্ট খালি নির্দেশ দেওয়ার জন্য, এবং বলে এসেছিল তোমরা ওই পাথরে যখন আঘাত করবে তখন কিন্তু আঘাত করা মাত্রই পাশে সরে যাবে, তোমাদের জন্য সুড়ঙ্গ করে দিয়ে যাচ্ছি, এই সুড়ঙ্গের ভিতরে তোমরা ঢুকে যাবে, ঠিক আছে? সকলে যখন বের হয়ে নিরাপদ প্রস্তুতি নিল, ঠিক সেই মুহূর্তে কিছু জিন আছে যাদেরকে এখানে রেখে গিয়েছিল, তারা ওই পাথরে জোরে জোরে আঘাত করতে শুরু করলো। অনেক জোরে আঘাত করছে এবং সেটা ওই পাশ থেকে ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে। এই পাশে মাদাফা রাজ্যের যে সেনাপতি আছে সে তখন বুঝলো যে ওরা নিশ্চয়ই এই পাথর ভাঙার চেষ্টা করছে, তা না হলে তোরা বের হতে পারবে না। ঠিক সেই মুহূর্তে ওমকে বলা হলো, তুমি যাও, এই মুখ খোলার সঙ্গে সঙ্গে তুমি এদিক দিয়ে ভেতরে প্রবেশ করবে এবং ওদেরকে গিলে খাবে। তাই বলে ওমকে নির্দেশ দেওয়া হলো। ওম সঙ্গে সঙ্গেই সেই পাথর ভেঙে তার ভেতর দিয়ে ভেতরে ঢুকে গেল এবং সে ভেতরে যাচ্ছে তো যাচ্ছেই। সে মনে করছে যে তার গালের ভিতরে অসংখ্য জিন আটকে যাচ্ছে, কিন্তু সে মূর্খ তো জানে না যে এই সুড়ঙ্গের ভিতরে কোনো জিন নেই, আর যে সমস্ত জিনকে ধাক্কা দেওয়ার জন্য বলা হয়েছিল তারা পাশের সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে গিয়েছে। এটা ইউসুফ এবং মাকড়সার বুদ্ধি, এত সহজে তো হারানো সম্ভব না। ওম অনেক লম্বা, সে সোজা ঢুকে যাচ্ছে তো ঢুকে যাচ্ছে। ঢুকতে ঢুকতে একটা পর্যায়ে সে অনেকটা পথ চলে আসলো, কিন্তু এবার তাকে পেছন দিকে বের হয়ে আসতে হবে। পেছন দিকে বের হয়ে আসার আগ মুহূর্তে সেই সুড়ঙ্গের পথটা বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করে দিল খুদ ইউসুফ এবং এই পাশ থেকে মাহাদি, কারণ তারা দেখেছে এবং সেটা বন্ধ করেছে খুব গোপনীয়তার সঙ্গে। ওদিক দিয়ে সেনাপতি তাকিয়ে আছে, কি ব্যাপার, মুখটা কিভাবে বন্ধ হলো? রাজা তখন বলল, তোমরা চালিয়ে যাও, আমি তখন এখানে আসি তাহলে, ঠিক আছে? তাই বলে মাকড়সার রাজা পেছন দিকে যেতে শুরু করলো। আর ওদিকে ওরা এমনভাবে কৌশলে সেই রাস্তাগুলো বন্ধ করেছে যে ওমের আর ফিরে আসা কোনোভাবেই সম্ভব না। ইউসুফ এবং মাহাদি দুই পাশ থেকে তখন দুইটা আগুনের গোলা আকাশের দিকে ছুড়ে মারল এবং সঙ্গে সঙ্গেই পুরো আকাশ যেন লাল হয়ে গেল। সেটা অনেক দূর থেকে সমস্ত সেনাদলরা দেখে তখন আক্রমণ বলে চিৎকার করে উঠল এবং তারা সামনের দিকে যেতে শুরু করলো। অনেকটা পথ সামনে এগোলো এবং একে একে দূর থেকে তারা আগুনের গোলাবর্ষণ এবং তীর মারতে শুরু করলো। তীর গিয়ে লাগতে শুরু করলো সেই বড় বড় সেনাবাহিনীর মুখে এবং সমস্ত দৈত্যজিন যারা ছিল তারা ওই দূর থেকে আক্রমণ করছিল। ফরটাস তার ড্রাগনের উপরে উঠে সমস্ত সেনাদেরকে নিয়ে সামনে এগিয়ে গেল। ড্রাগনের উপর থেকে সে সেই বরফের টুকরোগুলো নিচে মারতে শুরু করলো। যে সমস্ত জিনেরা মানে যারা পানি সহ্য করতে পারে না তারা একে একে সেখানে পুড়ে একদম ছাই হয়ে ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছিল। আর বড় বড় যে সমস্ত দৈত্যজিন আছে তাদেরকে অ্যাভয়েড করে চলছে, কারণ দৈত্যজিনদের চোখ তখন দেখে বাধা। ফরটাস অনেক চেষ্টা করেও সেই চোখের অংশটুকু খুলতে পারলো না। ফরটাস যখনই নিচে যায় ওই দৈত্যজিনগুলো বড় একটা তীর সেদিকে বর্ষণ মারে, আর এক তীরেই ফরটাসের টিমের অনেক সদস্য তখন মারা যাচ্ছিল। ফরটাস তখন চিন্তা করলো, কি ব্যাপার, এদের চোখগুলোর কোনোভাবে বেঁধে রেখেছে, নিশ্চয়ই ওরা বুদ্ধি করে এমনটা করেছে এবং সেটা নিশ্চয়ই মেফোর কাজ। সে তখন সমস্ত সেনাদেরকে বলল যে তোমরা ডিভাইডেড হয়ে যাও এবং এই সমস্ত দৈত্যজিনকে এড়িয়ে চলো, আমি দেখছি বিষয়টা। ফরটাস একদম নিচে গেল, নিচে গিয়ে সমস্ত সেনাদের উপর সে জোরে জোরে সেই আগুন এবং পানির বর্ষণ মারতে শুরু করলো এবং তারা একে একে সমস্ত সেনাদেরকে মারছে। ফরটাস নিচে নেমেই খুব শীঘ্রই দৌড়ে একটা সেনার পায়ে আঘাত করলো এবং সেটা ছিল দৈত্য সেনা। পায়ে আঘাত করা মাত্র এসে সেখানে ধাবাস করে পড়ে গেল এবং পড়ে যেতেই তার পিছনে পিষ্ট হয়ে আরো প্রায় 2 থেকে 300 সেনা সেখানে মরে গেল, কারণ এক একটা দৈত্যজন বিশাল আকৃতির এবং তার নিচে পড়ে অনেক সেনা সেখানেই একদম পিষ্ট হয়ে মারা গেল। সে তখন আবার উঠে যখন বসতে যাবে ঠিক সেই মুহূর্তে ফরটাস তার মুখের উপরে চড়ে তার চোখের ভিতরে তরবারি ঢুকিয়ে দিল এবং এক চোখ তখন নষ্ট হয়ে গেল এবং বিপরীত চোখেও ঠিক সেম কাজটাই করলো, কারণ এটা করা ছাড়ার উপায় নেই। কিন্তু এটা অনেক লেন্দি কাজ, এটা করতে গেলে ফরটাস
অনেকটা হারিয়ে ফেলবে তার যুদ্ধক্ষেত্র। ফটোস তখন লাফ দিয়ে তার ড্রাগনের উপর আবার চড়ে ফেললো। সে দেখতে একদম বরফের মানুষের মতো। সে তখন উঠে তখন আবার তার মুখ দিয়ে বরফ মারতে শুরু করলো। যুদ্ধ একদম সম্মুখ সারিতে লেগে গিয়েছে এবং সমস্ত সেনারা মুখোমুখি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে উঠেছে এবং দক্ষিণ থেকে উত্তর প্রত্যেক সাইডের সমস্ত সেনারা সমস্ত জায়গায় যুদ্ধ প্রস্তুত এবং যুদ্ধ করে যাচ্ছে। রেবেল টিমের লিডার ঠিক একইভাবে যুদ্ধ করে যাচ্ছে। যে সমস্ত সেনারা তাদের থলেতে করে পানি নিয়ে এসেছিল সেই পানি তারা একে একে মারতে শুরু করলো সমস্ত জেনেদের মুখমণ্ডলে এবং সেখানে লাগা মাত্রই তারা একদম পুড়ে ছাই হয়ে সেখান থেকে উড়ে যাচ্ছিল। যারা পানি এনেছিল তারা ওই সমস্ত দৈত্যজনদের মুখে মারার চেষ্টা করছে, কিন্তু তাতে করে তেমন কোনো লাভ হচ্ছে না, কারণ তাদের মুখটা এমনভাবে সুরক্ষিত করা যে তাদের চোখটা এখন আর নষ্ট হচ্ছে না। যারা বলেছিল যে নিচে গিয়ে তাদের পায়ে মারলেই হয়তো ওরা মরে যাবে, পায়ের কিছু অংশ আছে যেখানে দুর্বল, সেখানে দেখলাম ওরা একদম খুব সুন্দরভাবে লোহার বেষ্টনী দিয়ে রেখেছে এবং সেখানে যাওয়া কোনোভাবে সম্ভব না। জিনেরা সেখানে যে ফেরত আসছে তার মানে এই সমস্ত দৈত্য জিন অ্যাভয়েড করতে হবে। কিন্তু দৈত্য জিনগুলো তাদের যে ক্ষতি করছে তাতে করে তাদের সেনা হয়তো বেশিক্ষণ টিকতে পারবে না। ওই সমস্ত সেনারা একদল একদম আকাশের উপরে উঠে গিয়েছে ড্রাগনের উপরে চড়ে। তারা পানি সেই বড় গোল্লাগুলো নিয়ে জিনেদের উপর মারছে। আর যারা কিনা তৃণভূমির জিন, যারা কিনা উপর থেকে নিচে এসেছে, তাদের গায়ে পানি লাগা মাত্রই তারা আগের রূপে ফিরে আসছে এবং চারিদিকে কি হচ্ছে সেটা বুঝে উঠতে পারছে না। শত শত জিন তখন ছোটাছুটি করতে শুরু করেছে, কারণ তারা তো এরকম যুদ্ধ এর আগে কখনো দেখেনি এবং ভয়ে তারা নিজেরাই মারা যাচ্ছে। চারিদিকে যুদ্ধ একদম দ্বিগুণ গতিতে বেঁধে চলেছে। ওদিকে মেফো তখন আকাশে উড়াল দিল। আকাশে উড়াল দিয়ে মেফোর চোখে এক ধরনের লেজার রশ্মি আছে। সেই লেজার রশ্মি দিয়ে সে একে একে সমস্ত সেনাদের উপর মারতে শুরু করলো। এক লেজার রশ্মিতে হাজার হাজার সেনা মারা যাচ্ছে এবং সে উড়ে তার বিশাল আকৃতির ডানা দিয়ে সমস্ত সেনাদেরকে একে একে প্রতিহত করছে। যুদ্ধ তখন একদম সকলের মধ্যে লেগে গিয়েছে। তারা পুরো ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছে। মান্দারল্যান্ডের পুরো অংশে তারা ঢুকে গিয়েছে। ওদিকে মাহাদি, শিখা, হানিফা এবং ইউসুফ তাদের সেনাদল নিয়ে এদিকে ঢুকে পড়েছে। ইউসুফ তার এবার শক্তি দ্বারা খুব দ্রুত গতিতে সেকেন্ডের মধ্যে শত শত হাজার হাজার সেনাকে সেখানে শুইয়ে ফেলছে। ইউসুফ অনেকটা যুদ্ধ করার পরে একদম মূল পয়েন্ট পর্যন্ত এসে পৌঁছালো। দেখলো কি যে তার সেনাটা কি করছে। ইউসুফ যখন সামনে পর্যন্ত আগালো সে তখন খেয়াল করলো যে বেশিরভাগ সেনারাই মারা পড়ছে। শুধুমাত্র দৈত্যজনীদের কারণে তারা সামনে এগোতে পারছে না। তাদেরকে সামনে এগোতে দিতে হবে, তা না হলে তো তারা ওইখানেই সমস্ত মারা যাবে। দৈত্যজিনগুলোকে নিশ্চয়ই কোনো কিছু একটা করতে হবে। কি করা যায় সেটা তো বোঝা যাচ্ছে না। ইউসুফ তখন সেই দৈত্যজিনদেরকে পেছন থেকে তাদের চোখ দ্বারা লেজার রশ্মি মারতে শুরু করলো এবং আগুনের সেই গোল্লা তাদের পিঠে লাগা মাত্রই তারা পড়ে যাচ্ছিল। ইউসুফ তখন সামনে গেল, তাদেরকে এক এক করে মারছিল, কিন্তু তাদের কিছুই হচ্ছিল না। এত বড় বড় বিশাল আকৃতির দৈত্যজিন কোনোভাবেই যেন প্রতিহত করতে পারছিল না, কারণ ইউসুফ কেন বুঝতে পারছে না যে এদেরকে মারার জন্য বিশেষ কৌশল অবলম্বন করতে হবে। তার বাবা তো সেটাই করতো। ইউসুফ আবার উঠে একটা দৈত্যজিনের বুকে জোরে লাথি মারতে সে সঙ্গে সঙ্গে পড়ে গেল এবং ইউসুফ তখন খুশি হয়ে গেল। বেশ খানিক্ষণ পর সেই দৈত্যজিনটা আবার লাফ দিয়ে উঠে পড়লো। উঠে তখন দাঁড়িয়ে পড়ে বলল যে আমাদের মারা এত সহজ নয়। তারপর ইউসুফ অবাক হয়ে আবার তাকে তরবারি দিয়ে বিভিন্ন জায়গায় আঘাত করতে শুরু করলো। তারা একে একে আঘাত করছে। ঠিক সেই মুহূর্তে ড্রাগনের উপরে চড়ে থাকা এক সেনাপতি বলল যে যুবরাজ, আপনি ওকে এরকম ভাবে মারতে পারবেন না। আমাদের ফর্টাস একটা পদ্ধতি বের করেছে, ওর চোখ বরাবর আপনাকে মারতে হবে। ওর চোখ দুটো চোখে আপনি যেভাবে নষ্ট করে ফেলেন, দুই জোড়া চোখ আছে, মোট 4টা চোখ যখন নষ্ট করে ফেললেই ও তখন আর কিছু চোখে দেখবে না, আর চোখে না দেখলেই ও তখন আর যুদ্ধ করতে পারবে না। কিন্তু ওরা চালাকি করেছে, ওরা সমস্ত জিনেদের চোখে এমনভাবে একটা শেল তৈরি করে দিয়েছে যে আমরা কোনোভাবেই সেই চোখের ভেতর দিয়ে ওদেরকে মারতে পারবো না। আপনি কিছু একটা করুন। ইউসুফ তখন সত্যি সত্যি দেখলো তাদের চোখের উপরে এক ধরনের বেষ্টনী দেওয়া এবং পায়ের কাছেও এক ধরনের শিকল দিয়ে বাঁধা, আর পুরো শরীর খালি। তার মানে তার পুরো শরীরের কোথাও তার প্রাণ নেই, নিশ্চয়ই অন্য কোনো জায়গায় তার প্রাণ আছে যেটাকে হত্যা করতে হবে। সে চোখের বরাবর গেল না, কারণ সে দেখলো পায়ের অংশের একটা জায়গায় যেখানে কিনা ছিদ্র আছে। তখন সে কিছু তীরন্দাজকে ডাকলো, বললো কিছু শোনো তীরন্দাজরা, আমি একটা গোপন জায়গা বের করেছি। ওরা পায়ের যে বেষ্টনী পড়েছে সে বেষ্টনীর একটা জায়গায় দেখো একটা সুড়ঙ্গ আছে, দেখতে পাচ্ছ ছোট্ট একটা ছিদ্র, তোমাদের তীর কি ওই দিক দিয়ে প্রবেশ করাতে পারবে? তীরন্দাজরা তখন বলল যে হ্যাঁ যুবরাজ, পারবো। তখন সকল তীরন্দাজদেরকে একত্রিত করা হলো। যুবরাজ তখন বলল, তোমরা দৈত্যজিনগুলোকে শুধুমাত্র শুইয়ে দাও,
বাকি কাজ তোমাদের ভাইয়েরা করে নেবে। তখন তীরন্দাজরা অনেকটা দূর থেকে ড্রাগনের উপরের থেকে বসে তাক করে একটা ড্রাগনের একটা বড় আকৃতির সেই দৈত্যজিনের পায়ে মারলো। মারার সঙ্গে সঙ্গেই সেদিক দিয়ে ঢুকে সেই দৈত্যজিনের পায়ের ভিতরে আঘাত করে এই পাশ থেকে ওই পাশে বেরিয়ে গেল। অনেকটা দূর থেকে এসে লেগেছে। ওই দৈত্যজিনটার সঙ্গে সঙ্গে চিৎকার করে নিচে পড়ে গেল, কারণ এই সমস্ত দৈত্যজিনের প্রাণ রয়েছে তাদের পায়ের মধ্যে, এবং পায়ের যে হিল আছে সেই হিলের ভিতরে তার প্রাণ রয়েছে, এবং ওইখানে লাগার সঙ্গে সঙ্গেই সে ধমাম করে নিচে পড়ে গেল এবং পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশাল জোরে শব্দ হলো। সমস্ত দৈত্যজিনেরা একে একে নিচে পড়তে শুরু করলো। ইউসুফের এই বুদ্ধিটা তখন ফরটাস দেখে বলল, বাহ যুবরাজ, আমি এতক্ষণ ধরে যেটা চেষ্টা করছিলাম সেটা আপনি করে দেখিয়েছেন। তাই বলে ফরটাস তখন তার দলে যেসব তীরন্দাজ আছে প্রত্যেক তীরন্দাজকে বলল যে তোমরা একে একে সেই কাহিনী করো যেটা তোমাদের যুবরাজ করেছে। ইউসুফ অনেকটা দূরে দেখলো মেফু তখন সমস্ত সেনাদেরকে মারছে। ওদিকে মাহাদি এবং হানিফা যুদ্ধ করছে, কিন্তু তাদের সেনা কোনোভাবে সামনে এগোতে পারছে না। শুধুমাত্র ফরটাস এবং ওইখানকার যত লিডার আছে তারাও এগিয়ে আসছে, কিন্তু মেফোর ওই অংশ থেকে কেউ এগোতে পারছে না। ইউসুফ তখন মেফোর গায়ে একটা আগুনের গোলা ছুড়ে মারল। মেফো তখন দেখে বলল, ও এটা দেখি ইকবালের ছেলে ইউসুফ, তুমি তাহলে এই পর্যন্ত পৌঁছে গিয়েছ। তোমার বুদ্ধির তারিফ করতে হবে, যেমন বাপ তেমন বেটা। তোমার বাপের সঙ্গেও আমি বুদ্ধিযুদ্ধে কখনো পেরে উঠিনি, এবং সেটা তোমার মধ্যেও দেখা যাচ্ছে। যাই হোক, আসো মুখোমুখি যুদ্ধ হোক, দেখি কে যেতে। ইউসুফ তখন বলল, আপনার টোপে আমি আর পা দিচ্ছি না ভাই। আপনি আমার বাবাকে অনেক বোকা বানিয়েছেন, আর আপনি বলে সম্বোধন করছি বলে এটা মনে করবেন না যে আমি আপনাকে মনি মনি করব। শুনুন, আপনাকে মারার জন্য আমি এখানে এসেছি। এটা বলেই ইউসুফ সঙ্গে সঙ্গে একটা আগুনের বর্ষণ মেফোর উপরে ছড়িয়ে দিল। মেফোর গায়ে সেটা লাগতে গিয়ে মেফো সেটাকে সাইড কাটিয়ে পেছনে সরে গেল। সেটা গিয়ে লাগলো বড় প্রাসাদের এক বড় মিনারের উপর। সেই মিনারটা ধ্বংস হয়ে নিচে পড়ে গেল দুরুম করে। আগুনের নদী যেন শত শত জিন সেখানে ডুবে চলেছে। মনে হচ্ছে যেন মাখনের ভিতরে বিস্কুট চুবানো হচ্ছে। সে সমস্ত জিনটা সেখানে পড়ে যাচ্ছে। একে একে মেফো এবং ইউসুফ তখন মারামারি করতে শুরু করলো। তাদের দুজনের মধ্যে ধুম মারামারি লেগেছে, এবং একে অন্যের সঙ্গে এ একবার আগুনের গোলা মারছে, ও একবার মারছে। এরকম করে তাদের দুজনের মধ্যে ধুম মারামারি শুরু হলো, এবং তারা মারামারি করে যাচ্ছে। ওদিকে মাদাফা রাজ্যের মূল যে সেনাপতি আছে সে অবাক হয়ে গেল, কারণ এরা সুড়ঙ্গ পথ খুঁজে বের করে ফেলল কিভাবে। আর এদিক দিয়ে ওমকে একটা বিপদে ফেলে দেওয়া হয়েছে। ওম এই পাথরের বড় বিশাল ভূমির ভিতর দিয়ে আসতে অনেক সময় লাগবে, কারণ ও মাটি খুঁড়তে পারে খুব ভালো, কিন্তু পাথরের এই ভূমি খুঁড়ে আসতে ওর অনেকটা সময় লাগবে। কতক্ষণ লাগবে তা বোঝা যাচ্ছে না। ওরা ওকে আটকে ফেলেছে। এটা নিশ্চয়ই ইউসুফের বুদ্ধি, মেফো বলেছিল। এবং দূরে অনেকটা বড় উপরে একটা বুকের উপর আলো জ্বলছে, এবং সেটাই নিশ্চয়ই এবা, এবং এবার শক্তিতে ইউসুফ সকল সেনাদেরকে মারছে। সে তখন মেফোর সঙ্গে যুদ্ধ করছে, কিন্তু আসলে সে সেনাটা কোথায়? মেফো তখন ইউসুফকে পেঁচিয়ে ধরে বলল যে এবার কোথায় যাবি বাছা, কোনোভাবে তোকে ছাড়তে যাবি। তখন সে বলল, তোদের লিডার কোথায়? ইউসুফ এই কথা বলতেই মেফো আবার বলল, আমাদের লিডার কোথায় সেটাতে তুই কি করবি? তখন ইউসুফ বলল, তোদের লিডার কি কাপুরুষ, ভেতরে ঢুকে বসে আছে, তার আসার কোনো খবর নেই। মেফো তখন বলল, লিডার সময় মতোই আসবে। ঠিক সেই মুহূর্তে ইউসুফ অনেকটা শক্তি খাটিয়ে মেফোকে একদম ছুঁড়ে মারল। মেফো প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে একটা পাহাড়ের সঙ্গে বাড়ি খেয়ে নিচে পড়ে গেল। এত জোরে তাকে ছুঁড়ে মেরেছে। তারপর ইউসুফ উঠে তখন অনেকটা দ্রুত গতিতে মেফোর গলা আবার চেপে ধরল, চেপে তাকে পাহাড়ের সঙ্গে একদম সরাত সরাত করে নিয়ে যেতে শুরু করলো। মেফো তখন তার মুখটা একদম পাহাড়ের সঙ্গে এঁটে ধরে আছে, কিন্তু সে এখন একটা পূর্ণাঙ্গ জিন, তার এখন আর কোনো কিছু হবে না। মেফো তখন বলতে শুরু করলো, ইউসুফ শোন, তুই একজন অর্ধেক মানুষ অর্ধেক জিন, আমিও অর্ধেক মানুষ অর্ধেক জিন, তাহলে কেন আমরা যুদ্ধ করছি ভাই? তোরা বলে দে যে আমাদেরকে তোরা ভাই হিসেবে মেনে নিয়েছিস। ইউসুফ তখন বলল, জীবনেও না। আমার এবং তোর মধ্যে বহুত পার্থক্য আছে। তুই সারা জীবন শয়তানের উপাসনা করে এসেছিস, আর তোর বাবা ছিল আলকিস, যে কিনা এই বিশ্বকে সবসময় ধ্বংস করা ছাড়া আর কোনো কিছু চিন্তা করেনি। আমরা সেটা কখনোই করব না, এবং তোকে মরতেই হবে। ঠিক সেই মুহূর্তে মেফো ইউসুফকে একটা আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে ইউসুফ অনেকটা দূরে গিয়ে পড়ল। চারিদিকে যুদ্ধ যেন এরকম বেঁধেই আছে। সকল জায়গায় যুদ্ধ খুব অদ্ভুতভাবে পরিচালিত হচ্ছে। ওদিকে ওম সেটার ভিতরে আটকে গিয়েছে। সে ডানেও যেতে পারছে না, বামেও যেতে পারছে না। কি করবে কিছু বুঝে উঠতে পারছে না, কারণ এই মুহূর্তে তাকে যে কোনো মুহূর্তে বের হতে হবে। আর সে পাথরের ভূমির ভিতর দিয়ে যেভাবে আটকে গিয়েছে,
এই পাথরের ভূমি ভেদ করে তাকে ফিরে আসতে গেলে অনেকটা লড়াই করতে হবে। ওম অনেক সময় চেষ্টা করলো পাথরের ভূমি ভাঙার জন্য, কিন্তু এই পাথরের ভূমি কোনোভাবেই সে অনেকটা কষ্ট করে ভাঙতে হচ্ছে। সে তখন আর পিছনে এসে পড়লো। তখন বেশ খানিক্ষণ বসে থাকার পর সে চিন্তা করলো সে কুরুলস রাজ্যের যে দখল করেছে তাকে ওদিকে প্রবেশ করতে হবে। ওদিকে বলতে যেতে হবে হচ্ছে কি আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে, এবং সেখানে বের হয়ে আবার এই সুড়ঙ্গ পথ দিয়ে আসতে হবে। তা না হলে ও উল্টাতে পারছে না বা ব্যাকে আসতে পারছে না, ওকে ওর মূল মাথা ঘোরাতে হবে। সেই জন্য ও সরাসরি উপর দিকে চলে যেতে শুরু করলো। কিন্তু ও তো আর জানে না সেই অঞ্চল এখন কুরুলস রাজ্যের অধীনে রয়েছে এবং সেখানে অনেক সেনা আছে যারা কিনা এই আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চল দখল করে রেখেছে। এবং ওম সেদিকে যেতে শুরু করলো। চারিদিকে যুদ্ধ অদ্ভুতভাবে বেঁধে আছে, একে অন্যকে মারার জন্য সকলেই ওতপ্রোতভাবে আছে। যুদ্ধে কি হবে সেটা আর জানা গেল না, কারণ যুদ্ধের ফলাফল সেটা আগামীতেই জানা যাবে। মেফো মহলের উপর বিশাল আকৃতির ডানাওয়ালা একটা জিন এসে পড়ল। জিনটা ভেতরে ঢুকতেই সে হাঁপাতে হাঁপাতে বলল যে মেফো কোথায়, তাকে আমার প্রয়োজন। সেখানে সে বৃদ্ধটা বলল, মেফো যেখানে থাকার আছে, কিন্তু তুমি এত বছর পর কোত্থেকে আসলে? সে তখন বলল, আমি বিশাল খবর নিয়ে এসেছি এবং মেফোর যে প্রাণভোমরা সেটা কোথায় আছে সেটা আমি জানি। বৃদ্ধ তখন বলল, মেফো যুদ্ধে গিয়েছে, তুমি এখানে বসো, সে আসলে তারপর আমি দেখছি। বৃদ্ধ তখন বলল, এত বছর মেফো আমাকে খুব বেশি অপমান করে এসেছে, আমি একটা কৌশল খাটাবো, একে আমি এখান থেকে কোনোভাবে যেতে দিব না। যুদ্ধে যদি মেফো মারা যায় তাহলে মারা যাক, আর যদি সে বেঁচে থাকে তাহলে বলে দিব কোনো কিছু একটা। কারণ সে তখন ভাবলো যে ক্যান্টিলিয়ার সেই বই এবং আলকিসের সেই বই বৃদ্ধের কাজে আসবে, কারণ বৃদ্ধ সেই বইটা তৈরি করতে সাহায্য করেছিল এবং এই বইটা যার কাছে থাকবে সে আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠবে এবং ওই বই সম্পর্কে সে অনেক কিছু জানে। সেহেতু ওই বইটা তার হলে সে নিশ্চয়ই অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং সে তার পূর্ণ যৌবন ফিরে পেতে পারবে যদি ওই বইটা সে পুনরায় ফিরে পায়। কারণ ওই বই যখন নির্মাণ করা হয়েছিল তখন সে আলকিসের সঙ্গে ছিল এবং ওই বই সম্পর্কে অনেক তথ্য সে জানে। সে তখন ষড়যন্ত্র করতে শুরু করলো। মেফোকে সে কোনোভাবে বলবে না। সে তখন দূতকে বলল, শোনো, তুমি এখানে বসো, মেফো যুদ্ধে গিয়েছে, সে আসুক, তারপর সে সমস্ত তথ্য এবং সমস্ত কিছু তুমি তাকে বলো। আসলে ব্যাপারটা কি বলো তো? তখন সে বললো, সেটা আমি মেফো আসলেই বলবো। সেই বৃদ্ধ তখন বলল, আরে বলো, মেফো আর আমি একই। মেফোকে এখান পর্যন্ত কে নিয়ে এসেছে? আমি তো নিয়ে এসেছি, তাই না? তাহলে তুমি আবার এরকম করছো কিসের জন্য, বলো আমাকে। তখন সেই সেনা বলল, বলবো, আচ্ছা ঠিক আছে, তাহলে শুনুন। প্রিয় দর্শক, জিনের দুনিয়া সিজন 5 এপিসোড নাম্বার 8 এখানে শেষ হয়ে গেল। এপিসোড নাম্বার 9 কি হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। চারিদিকে রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে, একে একে সমস্ত জিনিস খুলে বের হচ্ছে। সেগুলো কি, সেগুলো জানতে হলে আমাদের সঙ্গে পরবর্তী এপিসোড পর্যন্ত থাকতে হবে। একে একে দেখতে দেখতে জিনের দুনিয়া সিজন 5 এপিসোড নাম্বার 8 পর্যন্ত আমরা চলে এসেছি। আশা করি এই পর্যন্ত আপনারা গল্প এনজয় করেছেন। পরবর্তীতে কি হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।